আজকে একটু আগেই হাসিনার বিচারের রায় আজকে দেওয়ার ডেট ছিল। আজকে সে রায় দেওয়া হলো। পুরোটাই বসে বসে শুনেছি, এতক্ষণ শুনছিলাম টিভিতে। অনেক লম্বা রায়। লম্বা রায় মানে ঘটনা বলি, উনি কিভাবে বলতে গেলে পুরো রায়টাই পড়ে শুনেছেন উনি। ইউজুয়ালি এরকম হয় না, কিন্তু এখানে উনি পুরোটাই শুনিয়েছেন। ইভেন পুরো রায়টাই শুনেছে, মানে শুধু প্রসিকিউশন যখন চলছিল, যখন আদালতে মামলাটা, শুধু অতটুকুই না, পুরোটা পুরোটা বলতে যে ওখানে কি কি আর্গুমেন্ট হয়েছে, কোন কোন ওগুলোর ভিতরে আবার কোন কোন আর্গুমেন্ট গুলা যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই রায় দেওয়ার ক্ষেত্রে, সেগুলোকে উনি তুলে এনেছেন এবং তার প্রতিটা রেফারেন্স দিয়ে উনি রায়টা দিচ্ছিলেন। মানে রায় কনক্লুশনে পৌঁছানোর আগে পর্যন্ত উনি এই ঘটনাবলী বর্ণনা করে যাচ্ছিলেন। মানে পুরো রায়টাকেই উনি পড়ে শুনেছেন বলতে গেলে। এই মামলাটা হয়েছিল আসলে ফর্মালি বললে 5টা পয়েন্টে মামলা দেওয়া হয়েছিল। 5টা অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ। এই 5টা সুনির্দিষ্ট অভিযোগের মামলাগুলো আবার শাস্তি এবার অনেকগুলো পয়েন্টে হতে পারে, অনেকগুলো ক্লজে শাস্তি হতে পারে, কিন্তু মূল মামলার পয়েন্ট 5টা অভিযোগ যদি বলি আমরা, এটা সবচেয়ে সঠিক হবে যে 5টা অভিযোগ ছিল, 5টা চার্জ ছিল এই মামলাটার মধ্যে তার বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। মূলত হাসিনার বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং আইজির বিরুদ্ধে, এই তিনজনকেই দায়ী করা হয়েছিল মূলত। একটা কথা বলে নিয়ে এখানে যে পুরো ব্যাপারটা দেখে আমার মনে হয়েছে আপ টু রায় দেওয়া পর্যন্ত যে তাজুল সাকসেসফুল। তাজুল আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর সাকসেসফুল এই জন্য সে যেভাবে পরিকল্পনা করে মামলাটা সাজিয়েছিল, কোনটার পরে কোনটা দিবে, কি ধরনের মামলা দিবে, কেন দিবে না, কোনটা কেন দিবে না, কোনটা দেওয়ালে এটা রায়টা নিশ্চিত হওয়া যাবে, এসব দিক বিবেচনায় যে সে যে প্ল্যানটা নিয়েছিল, প্ল্যানটা ঠিক প্ল্যান মাফিকই কাজটা হয়েছে। এটা হচ্ছে আমার মন্তব্যটা। যেমন ধরেন এখানে প্রথম যেটা অভিযোগ, উস্কানিমূলক বক্তব্য প্রদান। তো দেখে মনে হবে এটা উস্কানিমূলক বক্তব্য, এর এমন কি না, পার্টিকুলার লিগ্যাল গ্রাউন্ডে উস্কানিমূলক বক্তব্য সাংঘাতিক। মানে যখন আপনি একজন প্রাইম মিনিস্টার, সুপিরিয়রেস্ট, মানে মোস্ট সুপিরিয়র, আপনি এমন রেসপন্সিবিলিটি আছেন, আপনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এক্সিকিউটিভ হিসেবে, টপ এক্সিকিউটিভ আপনি, চিফ এক্সিকিউটিভ আপনি, সেই হিসাবে আপনার ক্ষমতা। এইবার আপনি প্রকাশ্যে যেসব হুমকিগুলা উস্কানিগুলো দিতেছেন আপনার অধস্তনদের উপরে, এইখানে আপনি এই উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন না। যেমন সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই যে রাজাকার, তোমরা রাজাকার শাস্তি দিচ্ছে, আমি এবার আমি দেখে ছাড়বো, এই বক্তব্যগুলো উইথ রেকর্ড, এটা মারাত্মক। এই এই যে উস্কানিমূলক বক্তব্য, আমরা অনেক সময় বলি রাজনৈতিক অভিযোগ হিসেবে না উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু কখনোই আমরা উস্কানিমূলক বক্তব্য হচ্ছে কত সাংঘাতিক অভিযোগ হতে পারে। এইটা এই যেই মানুষটা একদম অর্ডার দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার দিক থেকে প্রধান, সে তার সাবঅর্ডিনেটদেরকে এভাবে উস্কানিমূলক বক্তব্য দিতে তাতাইতেছে। তারা যেন বেশি করে রাস্তায় যারা আন্দোলনকারী তাদেরকে বেশি করে পাকড়াও করে, তাদেরকে যেভাবে হোক মেরে ফেলার চেষ্টা করে। সো এইসব বিচারে এই উস্কানিমূলক বক্তব্য মারাত্মক কিন্তু অভিযোগ। ওকে, এই অভিযোগে তাকে দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসির সার দেওয়া হয়নি, এটাতে দেওয়া হয়েছে যাবজ্জীবন। আবার পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, কারণ যাবজ্জীবনে আমাদের এখানে দুই রকম মতামত আছে। একটা যাবজ্জীবন হয় ব্রিটিশ আমলে, যেটা যাবজ্জীবন বলতে যা বোঝাতো যে এটা 14 বছর সাজা কাটলেই মোটামুটি হয়ে যায়। বিশেষ করে এটা নিয়ে এরশাদের আমলে একটা তর্ক উঠেছে। ওই তর্কের পরে এটা সাব্যস্ত হয়েছে এরকম, কাউকে যদি পুরান আমলের স্টাইলে যাবজ্জীবন শাস্তি দেওয়া বলা হয়ে থাকে, তাহলে সেটা কাটছাট করে। কাটছাট কেন হয়? আপনারা অনেকে জানেন যে জেলের ভিতরে বেশিরভাগই কয়েদিরা যদি বলা না থাকে স্পেসিফিক, তাহলে হলো সশ্রম কারাদণ্ডটা ভালো বিনাশ্রম কারাদণ্ড হচ্ছে। কেন? কারণ সশ্রম করলে পরে
ওই যে কদিন কাজ করে ওর এগেনস্টে ছুটি পাওয়া যায়, বাগানে কাজ দিচ্ছে ওকে, বাগানি কাজ। অনেকে মনে হবে না আমি এত বড় অফিস ছিলাম, বাগানি কাজ কেন করব, মনে হতে পারে, কিন্তু বাগানের কাজ করলে এটাকে তার বাৎসরিক ছুটি হিসেবে এক্সট্রা কাজ করেছে, ফলে সে তার যাবজ্জীবনের ইয়ে থেকে ওটা কাটা পড়ে, মানে ততগুলা দিন কাটা যায়। ফলে ওইটা থেকে 30 বছর ধরা হতো আগে যাবজ্জীবন, ওটা কেটে ছেটে 14 বছর সে টিকতো। সো আগেকার হিসাবে যাবজ্জীবন বলতে 14 বছর সাজা কাটলে এবার ওকে রিলিজ করা যায় যাইতো। আগেকার হিসাবে যাবজ্জীবন সাজা বলতে এটা বোঝাতো। এখানে এই রায়ে জাজ পরিষ্কার করে বলে দিচ্ছে এই যাবজ্জীবনটার মানে হলো যতদিন মৃত্যু না হয়, স্বাভাবিক মৃত্যু না হয় জেলখানায়, ততদিন ওনাকে জেলে থাকতে হবে। ফলে বুঝতে পারছেন এটা ওই 14 বছরের কিনা 30 বছর কিনা এইসব তর্ক মর্ক চলবে না, দ্বৈত মানে করার কোনো সুযোগ এখানে নাই। সো প্রথম অভিযোগটার মানে হলো এই যে যতদিন উনি জেলখানায় থাকবেন ততদিন উনি, যতদিন ওনার মৃত্যু না হবে ততদিন উনি জেলখানায় থাকবেন। ওকে, এবার আসি পরের দুটো পয়েন্টে। পরের দুইটার অভিযোগ ছিল আসলে, আমি আগে বলেছি যে আপনার হাসিনার মধ্যে চার্জ হলো 5টা। এইটাকে পরেরটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে আদালত। একটা হলো ড্রোন দিয়ে, হেলিকপ্টার দিয়ে প্রাণঘাতী এই যে লেথেল ওয়াপন্স, এবং মহিলা এমন বেকুবি করছে, এমনিতে আপনাদেরকে আগে বলেছি আমি, ওনার এইসব কথোপকথনগুলা যেই ফোন থেকে বের করে আনা হয়েছে ওই ফোনটা হাসিনা যেটা পার্সোনালি ইউজ করতো, সরকারি ফোন, ওই ফোন দিয়ে উনি সবাইকে কথা বলতেছেন। ফলে ওই ফোনটা তো রেখে গেছেন, ফলে ফোনের মধ্যে সমস্ত কথা তো এখন বাইরে চলে আসছে। শুধু তাই না, বাইরে চলে আসার পরে এইটা আবার সিআইডি কে দিয়ে ফরেন্সিক টেস্ট করা হয়েছে যে এটা কি আসলেই হাসিনার কথা না এআই দিয়ে এটা আবার ডিস্টোর্টেড করা হয়েছে অন্য কারো গলাও দিয়ে। সেখানে আদালত নিশ্চিত হয়েছে, যেহেতু এইসব ফরেন্সিক ল্যাবের রিপোর্টগুলো আসছে, আদালত নিশ্চিত হয়েছে যে এটা হাসিনার গলার কথা। ওকে, ওখানে বলা হয়েছে এই যে যেভাবে আপনি হেলিকপ্টার উড়ায়, হেলিকপ্টার থেকে গুলি করছেন, হেলিকপ্টার থেকে ড্রোন উড়াইছেন, বা মাঠ থেকে ড্রোন উড়াইছেন, ড্রোন উড়িয়ে আবার কোথায় কোথায় জমায়েত হয়ে আছে আন্দোলনকারীরা সেইটা আইডেন্টিফাই করে সেখানে গিয়ে গুলি মারছেন। এইটাকে আদালত খুব সিরিয়াস জায়গা থেকে দেখেছে যে এইটা জাস্ট নেহাত আপনি একটা মিছিল হয়েছে, মিছিলটা থামাতে গেছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারপরে একটা কাজ, তাহলে এটা থামাতে গিয়ে খুবই উত্তেজিত হয়ে গেছে, থামানো যাচ্ছিল না, ফলে গুলি করে ফেলেছেন। এরকম কনসিকুয়েন্সিয়াল না এটা ঘটনাটা, এটা প্ল্যান, আপনি তো প্ল্যান করেই গেছেন, আপনি হাসিনা প্ল্যান করেই নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং যেটা সবচেয়ে বিপদ করাই দিছে সবার জন্য, সেটা হলো আইজি। আইজি পরিষ্কার করে বলেছে একটা কমিটি আছে, কমিটি হেডেড বাই শেখ হাসিনা। ওই কমিটির মেম্বার কারা কারা, ডিজিএফআই এর চিফ থেকে শুরু করে ওই যে পুলিশের যতগুলা সিআইডি থেকে সিআইডি ডিবি এগুলার যতগুলা মেম্বার আছে এরা সবাই ওইটার মেম্বার, এবং তাদের উপস্থিতিতে হাসিনা এই বক্তৃতাটা দিছে। ফলে এখান থেকে বেরোনোর এই যে অর্ডারটা দিছে, এবং খুব খারাপ ল্যাঙ্গুয়েজে, যে মানে ওরা রাজাকার, ওরা রাজাকারদের মেরে ফেলতে হবে, রাজাকাররা একবার ফাঁসি দিচ্ছে না আর একবার দিব, এই টাইপের যেসব কথাগুলো প্রমাণিত কথাবার্তা হাসিনা বলছে তার সব এখানে আছে। এবং এতে কোর্ট বলতে চাচ্ছে যে এই যে ড্রোন চালায় খুঁজে বের করা কোথায় ওরা আছে, এবং এটা নিয়ে উনি আলোচনা করতেছেন ইনুর সাথে। ইনু ওকে পরামর্শ দিচ্ছেন যে এরা কোথায় আছে, এরা খুঁজে বের করাটা খুব দরকার। ফলে পুরো জিনিসটা চলে গেছে একেবারেই হাসিনার বিরুদ্ধে। এই জন্য এই জায়গাটায় তার শাস্তি হয়েছে কিন্তু ফাঁসির। সেই সাথে এইটার সাথে জড়িয়েছে আরো 3টে ঘটনা। একটা হলো রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ হত্যাটা, আর একটা হলো চানকারপুলের হত্যাটা, আর একটা হলো আশুলিয়ার হত্যাটা। এই 3টা হত্যাকে মিলায় এই দুটো কেসে 3 নম্বর কেসটা রংপুরের, এই 4 নম্বরটা চানখারপুলের, আর 5 নম্বরটা আশুলিয়ার। তো জাজ মূলত এই আশুলিয়া, চানখারপুল আর আবু সাইদের হত্যা, এই 3টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। গুরুত্ব দিয়ে চানখারপুল আর আশুলিয়ার হত্যাটার জন্য তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। এই ফাঁসির শাস্তি
তিনজনাকে দেওয়া উচিত বলে মনে করেছেন, আবার সাথে যোগ করতেছেন হাসিনাকে তো ফাঁসি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও ফাঁসি দিয়েছেন এই এই অভিযোগে। কারণ এটা আর লুকানোর কোনো সুযোগ নেই, দুরকম মানে করার কোনো সুযোগ নেই যে আসলে ওনারা কি আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মেরে ফেলছেন, নাকি প্ল্যান। আদালত বলছে এটা প্ল্যান করে করা হয়েছে। কারণ আপনি হেলিকপ্টার দিয়ে ওদেরকে খুঁজে বের করতে গেছেন কেন? আপনার বক্তৃতা আপনি কি বলতেছেন? আমি ফাঁসি দিচ্ছি না, আমি এবারও তাই করব। তাহলে এই যে আপনার বলার কথার মধ্যে সমস্যা তৈরি করেছেন, আপনি নিজেই হাসিনা নিজেই আপনার সমস্যা তৈরি করেছেন। আর আপনি এইবার চানখারপুলে যে লোক মেরে ফেলছেন ইয়েতে আশুলিয়া থানার সামনে, যেটা তো একজন জীবন্ত ছিল এর ভিতরে, 6 জনকে মারছে, তার ভিতরে একটা জীবন্ত লাশগুলো টেনে টেনে শুধু ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, এবং ওর উপরে পেট্রোল ঢেলে দিয়ে আপনি আগুন লাগাই দিচ্ছেন। মানে ক্রিমিনাল অপরাধের প্রমাণ সহ যদি আপনি ধরা পড়েন তাহলে যা হয় এটা তাই হয়েছে। তো সার কথা হলো যে মানুষ যেটা শুনতে চায় যে এটার সাজাটা কেমন হবে। সাজাটা হচ্ছে যে হাসিনার ফাঁসিতে একবার হলেই যথেষ্ট, সেই হিসেবে হাসিনা এবং কামালের ফাঁসি হয়ে গেছে, এটা বলাটাই ভালো। আর এবার আসেন মামুন, চৌধুরী মামুন, আইজি মামুনের বেলায় একটা রায় দিয়েছে ওরা, স্পেশালি বলছে উনিও এই ফাঁসির আদেশ পাওয়ার যোগ্য কাজ করেছে, কিন্তু যেহেতু উনি রাজসাক্ষী হয়েছেন, উনি আদালতকে হেল্প করছেন ইনফরমেশনগুলো বের করতে, ইনফরমেশনগুলো সহায়তা করতে, ইনফরমেশনগুলো যাচাই করতে, এই সহায়তাটুকুর জন্য ওনার সাজা কমিয়ে দিয়ে 5 বছর করে দেওয়া হচ্ছে। ফলে 5 বছর পরে উনি ছাড়া পেতে পারবেন অবশ্যই। ফলে সব, বাট বুঝতে পারেন এরপরে তো ওনার সমাজে চলা মুশকিল হয়ে যাবে, এই সমাজে থাকতে পারবে না, কোনো দেশের সমাজেই থাকতে পারবে না যেখানে বাঙালিরা বাস করে। ওনার এরকম একটা অবস্থা, খালি জীবনে বেঁচে থাকবে, এই আর কি অবস্থা। ওকে, এই হলো মোটামুটি মূল ইয়েগুলা, আপনার মূল ঘটনা। সো এক কথায় বলতে গেলে আমাদের রাজনৈতিক জীবনে, বাংলাদেশের রাজনৈতিক জীবনে একটা বড় অধ্যায় আজকে শেষ হলো, এবং আগামী দিনের রাজনীতিতে কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে আজকের এই রায়টা। আর একটা পরিষ্কার করে বলে দিই, হাসিনার পক্ষে এটা নিয়ে কোনো আপিল করার সুযোগ নেই, আপনারা শুনেছেন অলরেডি। কারণ আপিল করতে গেলে সারেন্ডার করতে, আর সারেন্ডার করলে তো ফাঁসির আসামি, ধরে তো আগেই ফাঁসি সেই ভয় আছে তার। ফলে তার সারেন্ডার করতে পারবেন না, আর সারেন্ডার না করলে আপনি আপিল করতে পারবেন না। আর আপিল না করলে এইটাই বোধহয় 1 মাসের মধ্যে আপিল করতে হয়। সো 1 মাসের মধ্যে এটা অটোমেটিক্যালি এক্সিকিউশনের জায়গায় চলে যাবে। ওকে, তাহলে এখন কি করতে পারে ইন্ডিয়া? ইন্ডিয়ার জন্য একটা বিরাট সমস্যা হয়ে গেল, এখন এই হাসিনাকে তারা দেশে রাখতে পারবে না। নানান ফোরামে, আন্তর্জাতিক ফোরামে এই প্রসঙ্গ উঠবে যে আপনারা একটা ফাঁসির আসামি, এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা, এবং ইন্টারন্যাশনাল মানবাধিকার লঙ্ঘনের কেস এটা যে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলবে, অসংখ্য হিউম্যান রাইট অর্গানাইজেশন এটা নিয়ে প্রশ্ন তুলবে যেখানে সেখানে। ফলে ইন্ডিয়ার জন্য এই এম্বারাসমেন্টটা যদি তাকে তার এড়াতে হয়, তাহলে সম্ভবত সে যেটা করবে তা হলো হাসিনাকে একটা ভুয়া পাসপোর্ট দিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিবে। এছাড়া ইন্ডিয়ার পক্ষে এটা এই বেজ্জতিটা, ইন্টারন্যাশনাল বেজ্জতি এখন অনেক বাড়বে। ইট বিকেম এ হিউজ লাইবিলিটি। হাসিনা তাদের কাছে এখন একটা লাইবিলিটি, এটা একটা বিরাট সমস্যা হয়ে আসলো। সার কথা, বাংলাদেশের রাজনীতিতে এইটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।